অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি এবং বংশগতি নিয়ে। জীব কারা? যাদের জীবন আছে তারাই জীব, এটা আমরা সবাই জানি। জীবদেহ কোষ দিয়ে গঠিত। জীবের গঠন এবং কাজের একক হচ্ছে কোষ, এটাও আমরা সবাই জানি। জীবদেহ কোষ দিয়ে গঠিত এবং জীব বেঁচে থাকার জন্য যেসব জৈবিক কাজগুলো কোষে ঘটা দরকার সেগুলো কোষের ভেতরেই সম্পন্ন হয়। এই জন্য আমরা জীব দেহের গঠন এবং কাজের একক বলে থাকি কোষকে। একটি জীব কতগুলো কোষ নিয়ে গঠিত তার উপর ভিত্তি করে আমরা জীবকে দুভাগে ভাগ করি। এককোষী জীব এবং দুই বহুকোষী জীব। এককোষী জীব যাদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত এবং বহুকোষী জীব যাদের দেহ একাধিক কোষ দিয়ে গঠিত। এককোষী জীবের এক্সাম্পল আমরা জানি অ্যামিবা, ইস্ট, ব্যাকটেরিয়ার কোষগুলো, এরা সবাই এককোষী। আর বহুকোষী জীব আমরা মানুষ, বিভিন্ন ধরনের গাছপালা হতে পারে, বিভিন্ন ধরনের পশু পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি ইত্যাদি, এরা সবাই বহুকোষী জীব। তো এককোষী জীব কোষ বিভাজন প্রক্রিয়ায় তাদের বংশবৃদ্ধি করে থাকে, আর বহুকোষী জীব এরা তাদের দৈহিক বৃদ্ধি সাধন করে থাকে, অর্থাৎ তাদের দেহের সামগ্রিক বৃদ্ধি হয় কোষ বিভাজনের মাধ্যমে। এককোষী জীবের ক্ষেত্রে সেই সুবিধা নাই, কারণ ওদের দেহটাই একটি মাত্র কোষ দিয়ে তৈরি, সুতরাং এরা কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং এই প্রক্রিয়ায় তাদের বংশবৃদ্ধি হয়। বহুকোষী জীবের জন্য বহু কোষ বিভাজন জরুরি তাদের বংশবৃদ্ধিতে, সেই দিকে আমরা একটু পরে আসব। তো বহুকোষী জীবের জীবনও কিন্তু শুরু হয় একটি মাত্র কোষ থেকে, যেটার নাম হচ্ছে জাইগোট। জাইগোট কিভাবে তৈরি হয়? শুক্রাণু এবং ডিম্বাণু একীভূত হয়ে জাইগোট তৈরি হয়। শুক্রাণু এবং ডিম্বাণু এরা যথাক্রমে পুরুষ দেহে এবং নারী দেহে তৈরি হয়। শুক্রাণু তৈরি হয় পুরুষ দেহে, ডিম্বাণু তৈরি হয় নারী দেহে, এবং ওই দুটো কোষ একত্রিত হয়ে একটা নতুন কোষ তৈরি করে, যেটার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোট কোষটি পুনঃ বিভাজিত হয়। জাইগোট কোষটি পুনঃ বিভাজিত হয়ে আমাদের এই বহুকোষী জীবদেহ তৈরি করে। তো আমরা কোষ বিভাজনের কথা বললাম। কোষ বিভাজন কি তাহলে? যে প্রক্রিয়ায় একটা কোষ ভাগ হয়ে দুই বা ততোধিক কোষ উৎপাদন করে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া। কোষ বিভাজন প্রক্রিয়া কয়েক রকম হতে পারে, তাহলে আমরা একটু প্রকারভেদটা দেখে নেই। এক, এমাইটোসিস। দুই, মাইটোসিস। এবং তিন, মেয়োসিস। তাহলে আমরা কোষ বিভাজনের তিনটা ধরন এখানে পেলাম। একটা হচ্ছে এমাইটোসিস, যেটাকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজনও বলে থাকি। এটাকে আমরা পরোক্ষ কোষ বিভাজন বলি। এটাকে আমরা সমীকরণিক বিভাজন বলি।
নাম আছে আমরা সদৃশ কোষ বিভাজনও বলে থাকি। আর মেয়োসিসকে আমরা বলি হ্রাসমূলক বিভাজন। বা বিয়োজন বিভাজন। আচ্ছা, তো আমরা তাহলে কোষ বিভাজনের তিনটা ধরন, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস, এগুলোর একটু ব্যাখ্যায় আসি এবার। প্রথমে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস অর্থাৎ মাইটোসিস নয়, অর্থাৎ এখানে বিভাজনের ফলে যে দুটো কোষ তৈরি হয় সেগুলো একেবারে সমগুণ সম্পন্ন হয় না। আর এই ধরনের কোষ বিভাজন আমরা সাধারণত নিম্ন শ্রেণীর জীব, যেমন এটা আমরা দেখি এটা ব্যাকটেরিয়াতে, আমরা দেখি এটা ইস্টে, তারপরে আমরা অ্যামিবাতে এই ধরনের কোষ বিভাজন দেখে থাকি। তো এই ধরনের কোষ বিভাজনের ক্ষেত্রে যেটা ঘটে, কোষটা একেবারে সরাসরি বিভক্ত হয়ে যায় খুব সহজ উপায়ে। যেমন এটা যদি হয় মাতৃকোষ, এটা তার নিউক্লিয়াস, এটা এক্ষেত্রে হয় কি, এই নিউক্লিয়াসটা একটু এরকম লম্বা হয়ে আসে, ডাম্বেলের আকার, এরকম লম্বা হয়ে আসে এবং কোষ প্রাচীরটাও একটু এরকম খাঁজ তৈরি হয়। এই খাঁজটা আস্তে আস্তে দীর্ঘায়িত হয়, এই খাঁজটা এরকম করে দীর্ঘায়িত হয়, এখানে এই শেপটাও আস্তে আস্তে এভাবে আসতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে দুটো সেলে পরিণত হয়। তাহলে এই কোষটাকে আমরা বলছি, এটা হচ্ছে মাতৃকোষ, আর বিভাজনের পরে যে দুটো কোষ তৈরি হলো এটা এবং এটা, এই দুটাকে বলছি আমরা অপত্য কোষ। মাতৃকোষকে আমরা বলি মাদার সেল, আর এটাকে বলি ডটার সেল। আচ্ছা, তো এইভাবে খুব সহজ উপায়ে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, এই জন্য এটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে আমরা পরোক্ষ কোষ বিভাজন বলে থাকি। তো মাইটোসিস কোষ বিভাজন ঘটে দেহকোষে, উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তো তোমরা হয়তো এখন প্রশ্ন করতে পারো, দেহকোষ এটা আবার কি? কোষকে আমরা কাজের ভিত্তিতে দুভাগে ভাগ করি, এক দেহকোষ এবং দুই হচ্ছে জনন কোষ। দেহকোষকে বলি আমরা সোমাটিক সেল এবং জনন কোষকে বলি রিপ্রোডাক্টিভ সেল। সোমাটিক সেল, সোমাটিক নামটা এসছে সোমা থেকে, গ্রিক শব্দ সোমা মানে হচ্ছে বডি অর্থাৎ দেহ। তো দেহকোষকে কারণে আমরা সোমাটিক সেল বলে থাকি, আর জনন কোষকে বলি রিপ্রোডাক্টিভ সেল। তো মাইটোসিস কোষ বিভাজন ঘটে হচ্ছে সোমাটিক সেলে অর্থাৎ দেহকোষে। এটা দেহকোষের একটা বিভাজন প্রক্রিয়া। এই বিভাজন প্রক্রিয়ায় একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে, যাদের ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ হুবহু মাতৃকোষের মতো হয়।
তাহলে যে বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে হুবহু একই রকম অর্থাৎ মাতৃকোষের মতো বৈশিষ্ট্য সম্পন্ন এবং একই ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করে, সেই কোষ বিভাজন প্রক্রিয়াটাকেই আমরা বলছি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবং এই কারণেই এটাকে আমরা সমীকরণিক বিভাজন বলছি, যেহেতু মাতৃকোষ এবং অপত্য কোষ উভয় কোষেই ক্রোমোজোম সংখ্যা এবং অন্যান্য গুণাগুণ হুবহু একই রকম থাকে, সেই জন্য আমরা এটাকে সমীকরণিক বিভাজন বলছি। পরোক্ষ কোষ বিভাজন কেন বলছি আমরা এটাকে? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি মাইটোসিসের মতো এত সহজে সম্পন্ন হয় না। বিশেষ করে এর নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াটি বেশ কয়েকটা জটিল ধাপের মধ্য দিয়ে অগ্রসর হয়। ওই সময় নিউক্লিয়াসের বিভিন্ন রকম পরিবর্তন ঘটে এবং ওই পরিবর্তনের মধ্য দিয়ে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়, যার কারণে এটাকে আমরা সরাসরি কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন না বলে পরোক্ষ কোষ বিভাজন বলি। তো মাইটোসিস কোষ বিভাজনের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেমন এটা দেহকোষে ঘটে। মাইটোসিস বিভাজনের ফলে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। অপত্য কোষের বৈশিষ্ট্য এবং মাতৃকোষের বৈশিষ্ট্যগুলো হুবহু একই রকম হয়, অর্থাৎ গুণগতভাবে এরা একই রকম থাকে। মাতৃকোষের ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা মাইটোসিস কোষ বিভাজনে দেখে থাকি। তো মাইটোসিস কোষ বিভাজনের ফলে একটা জীব তার দৈর্ঘ্য এবং প্রস্থে বাড়ে, অর্থাৎ তার আয়তনিক বৃদ্ধি ঘটে, তার দেহের সামগ্রিক একটা বৃদ্ধি ঘটে। বৃদ্ধি বলতে আমরা কি বুঝি? বৃদ্ধি বলতে আমরা তার আয়তনিক পরিবর্তনকে বুঝি। দৈহিক বৃদ্ধি বললে অর্থাৎ আয়তন এবং ওজন বাড়াকে বুঝি। তো মাইটোসিস কোষ বিভাজনে ওই বিষয়টা ঘটে। এছাড়াও জনন কোষ উৎপন্ন হওয়ার পরে সেই জনন কোষের সংখ্যা বৃদ্ধিও কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় সংগঠিত হয়। জনন কোষ উৎপাদন প্রক্রিয়াটা মিওসিস প্রক্রিয়ায় হয়, কিন্তু পরে এই এটার সংখ্যা বৃদ্ধি অর্থাৎ জনন কোষ উৎপন্ন হওয়ার পর জনন কোষের সংখ্যা বৃদ্ধি কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় হয়ে থাকে। তো মাইটোসিস কোষ বিভাজন সাধারণত কোথায় কোথায় হয়? আমাদের ক্ষেত্রে অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে এটা আমাদের যে দেহকোষ, সেখানে মাইটোসিস কোষ বিভাজন হয় সাধারণত তাই। আর উদ্ভিদের ক্ষেত্রে মূলের শীর্ষভাগ, কাণ্ডের শীর্ষভাগ, বর্ধনশীল পাতা, বীজের ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড যেটা বর্ধিত হচ্ছে অর্থাৎ বর্ধনশীল ভ্রূণ, বর্ধনশীল ভ্রূণমূল, বর্ধনশীল ভ্রূণকাণ্ড, এগুলোতে মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখতে পাই। তবে এমন কিছু কিছু কোষ আছে যেখানে মাইটোসিস হয় না, যেমন যে সমস্ত টিস্যুর কোষগুলো উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ করে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে, এদের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হয় না, অর্থাৎ স্থায়ী টিস্যুতে মাইটোসিস কোষ বিভাজন হয় না। প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় মাইটোসিস হয় না, এখানে নিউক্লিয়াসেই নাই। অনুচক্রিকায় হয় না। এরপরে আমাদের যে স্নায়ু টিস্যুর যে কোষগুলো আছে নিউরন, সেখানেও কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয় না, কারণ নিউরনে সেন্ট্রিওল থাকে না। প্রাণীকোষে সেন্ট্রিওল কোষ বিভাজনের অন্যতম একটা শর্ত। তো আমরা এখন আসি মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো একটু দেখব আমরা। মাইটোসিস কোষ বিভাজন দুটো পর্যায়ে বিভক্ত। পর্যায়গুলো হচ্ছে, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন পর্যায়। দুটো পর্যায়, এক নিউক্লিয়াসের বিভাজন,
ক্যারিওকাইনেসিস। আর 2 হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। তো সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের সাথে সাইটোকাইনেসিস নামের একটা সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিউক্লিয়াসের সাথে আবার ক্যারিওকাইনেসিস সেটার সাদৃশ্য আমরা একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে তাহলে এটার নামকরণটা ক্যারিওকাইনেসিস আসলো কোথা থেকে? ক্যারিওকাইনেসিস শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন, গ্রিক ক্যারিয়ন হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে ক্যারিয়ন, ওখান থেকে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হচ্ছে। তো নিউক্লিয়াসের বিভাজনটা আমরা আসি প্রথমে। নিউক্লিয়াসের বিভাজনটা কয়েকটা পর্যায়ক্রমিক ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হচ্ছে এক, প্রোফেজ, 2 প্রোমেটাফেজ, 3 মেটাফেজ, 4 এনাফেজ এবং 5 টেলোফেজ। তবে এই ক্যারিওকাইনেসিস শুরুর আগে কোষে আরও কিছু কাজ ঘটে, যেই অবস্থাটাকে অর্থাৎ যেই পর্যায়টাকে আমরা বলি ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে বিভাজন প্রস্তুতি পর্যায়। ফেজ কথার অর্থ হচ্ছে পর্যায় বা দশা বা অবস্থা। তাহলে ইন্টারফেজ অর্থাৎ দুটো বিভাজনের মাঝামাঝিতে কোষ কিছু প্রস্তুতিমূলক অর্থাৎ পরবর্তী বিভাজনের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ করে থাকে। তো ওই পর্যায়টাকে আমরা বলছি ইন্টারফেজ। তো ইন্টারফেজে আসলে কী ধরনের প্রস্তুতি সম্পন্ন করে কোষ? বিভাজনের জন্য যে প্রোটিন দরকার সেই প্রোটিনগুলো সংশ্লেষিত হয় অর্থাৎ তৈরি হয়, কিছু ডিএনএ তৈরি হয়, ওই সমস্ত কাজগুলো ইন্টারফেজ পর্যায়ে কোষ সম্পন্ন করে থাকে। এরপরে এই সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার পরই সে বিভাজন পর্যায়ে চলে যায়, প্রোফেজ পর্যায়ে। তো আমরা প্রথমে খেয়াল করি, ধরলাম এটা একটা মাতৃকোষের এটা একটা মাতৃকোষ। এটা তার নিউক্লিয়াস, এটা নিউক্লিওলাস। এখানে নিউক্লিয়ার জালিকাগুলো এভাবে আছে, ক্রোমাটিন জালিকা যেটাকে বলছি। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা উদ্ভিদ কোষ দেখাচ্ছি, তোমাদের বইয়ে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোই আছে। এটা কোষ ঝিল্লি, এটাকে বলছি আমরা নিউক্লিওলাস। এইগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। এটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। মেমব্রেন বা এনভেলপ বা ঝিল্লি যে কোনটা আমরা বলতে পারি।
এই যে এগুলো এখানে যে এই পেঁচানো পেঁচানো যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বা নিউক্লিয়ার জালিকা, যে কোনটাই আমরা বলতে পারি। এই ক্রোমাটিন নামকরণটা এসছে আসলে ক্রোমা নামক শব্দ থেকে। ক্রোমা মানে হচ্ছে রং, কালার। তার মানে এই ক্রোমাটিন জালিকাগুলো অর্থাৎ নিউক্লিয়ার জালিকাগুলো কিছু বেসিক রং ধারণ করে রাখতে পারে, যার ফলে এদের নামকরণ এরকম হয়েছে, অর্থাৎ ক্রোমাটিন জালিকা বলা হচ্ছে। এটা মাতৃকোষ, এটা বিভাজিত হবে ধরলাম আমরা। তো প্রোফেজ ধাপে প্রথম অবস্থায় যেটা ঘটে সেটা হচ্ছে নিউক্লিয়াসটা আকারে বড় হয়। এই ক্রোমাটিন জালিকাগুলো পানি বের করে দিতে শুরু করে, অর্থাৎ পানি বিয়োজন ঘটে। তো পানি বিয়োজনের ফলে এই যে সরু সুতাগুলো এগুলো কুঁচকে যায়, এগুলো একটু ভাঁজ হয়ে যায়, স্প্রিংয়ের মতো পেঁচিয়ে যায়, ফলে এগুলোকে দেখতে একটু খাটো এবং মোটা দেখা যায়। ধরলাম এরকম দেখা যাচ্ছে এগুলোকে। এখানে আমরা 4টা ক্রোমোজোম দেখিয়েছি। তার মানে এই নয় যে সকল জীবে 4টা করে ক্রোমোজোম থাকে। আমরা জানি আমাদের দেহে 46টা ক্রোমোজোম আছে। তো প্রাণীদের দেহে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 1600 পর্যন্ত ক্রোমোজোম আমরা দেখতে পাই। সর্বনিম্ন 2টা থাকে, সর্বোচ্চ 16টা। তো উদ্ভিদ কোষেও সর্বনিম্ন 4টা থেকে সর্বোচ্চ সম্ভবত 530টা ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। তো প্রোফেজ ধাপে এই ধরনের অর্থাৎ ক্রোমোজোমগুলোকে একটু মোটা খাটো এই অবস্থায় দেখতে পাই আমরা। নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাসটা আস্তে আস্তে একটু অদৃশ্য হতে শুরু করে, এটা শেষের দিকে। প্রোফেজের শেষ দিকে এসে আমি শুধু নিউক্লিয়াসটা এঁকে দেখাচ্ছি এখানে। কোষ প্রাচীর তো সব জায়গায়, কোষ প্রাচীরে কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু নিউক্লিয়াসের চেঞ্জ, সুতরাং নিউক্লিয়াসটা দেখাচ্ছি। এটা প্রোফেজের শেষের দিকে এসে নিউক্লিওলাসটা একটু আবছা হয়ে যায়। ক্রোমোজোমগুলো হয় কি, ক্রোমোজোমগুলো ক্রোমাটিড, দুটো ক্রোমাটিডে পরিণত হয়, অর্থাৎ ক্রোমোজোমের দ্বিতন ঘটে, ক্রোমোজোমগুলো ডাবল হয়ে যায়। ক্রোমোজোমগুলো এইভাবে ডাবল হয়ে যায়, কিন্তু সেন্ট্রোমিয়ারে এরা আটকে থাকে। এটা হচ্ছে প্রোফেজের শেষের দিকে এই অবস্থা দেখতে পাই। এরপরে প্রোমেটাফেজে এসে, পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে এসে কিছু এরকম তন্তু তৈরি হয়। এরকম কিছু তন্তু
তৈরি হয়। এই স্ট্রাকচারটাকে আমরা বলছি স্পিন্ডল অ্যাপারেটাস বা মাকু যন্ত্র। এখানে এই ক্রোমোজোমগুলো আটকে থাকে। এই যেই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম আটকে গেল সেটাকে আমরা বলি ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন ফাইবার। আর এমনি যে এই দেখো এখানে এই তন্তু এর সাথে কিন্তু ক্রোমোজোম আটকে নেই, এই তন্তুটা স্পিন্ডল তন্তু। তাহলে এখানে এরকম একটা কিছু তন্তু এখানে তৈরি হয়, যেগুলো মাধ্যমে স্পিন্ডল অ্যাপারেটাস নামক একটা গঠন এখানে তৈরি হয়। এটার সাথে এটার কিছু কিছু তন্তুর সাথে ক্রোমোজোমগুলো আটকে থাকে, এইগুলোকে আমরা বলছি ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন ফাইবার, এবং বাকি সবগুলোকেই আমরা বলছি স্পিন্ডল তন্তু। এই পর্যায়ে আমাদের এটা এই যে নিউক্লিয়াসের যে মেমব্রেনটা এটা প্রায় বিলুপ্ত হয়ে যায়। এটাকে আমরা এইভাবে একটু হালকা করে দেখাতে পারি। এটা নিউক্লিয়ার তন্তু, এটা বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার আবরণী, এবং একই সাথে নিউক্লিওলাস সেটা প্রায় অদৃশ্য হয়ে যায়। তাহলে কি কি ঘটে প্রোমেটাফেজে? প্রোমেটাফেজ এটাকে আমরা প্রাক মধ্য পর্যায় এটাও বলে থাকি, প্রাক মধ্য পর্যায়। তাহলে এটাকে আমরা কি বলি? প্রোফেজকে আদি পর্যায় বা আদ্য পর্যায়। তো এই পর্যায়ে এটা খুব সংক্ষিপ্ত একটা পর্যায়। প্রোমেটাফেজ হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত পর্যায় ক্যারিওকাইনেসিসের মধ্যে, এবং প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘ পর্যায়। তো প্রোমেটাফেজে এই নিউক্লিয়ার আবরণীটা বিলুপ্ত হয়ে যায়, প্রায় নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়, মাকুযন্ত্রের আবির্ভাব ঘটে, এবং ক্রোমোজোমগুলো মাকুতন্ত্রের কিছু ফাইবারের সাথে সংযুক্ত হয়। এভাবে এই পর্যায়টা শেষ হয় এবং মেটাফেজ পর্যায় শুরু হয়। তাহলে মেটাফেজ পর্যায়ে কি ঘটে এটা আমরা দেখি এখন। মেটাফেজ পর্যায়ে এই যে ক্রোমোজোমগুলো এখানে আমরা দেখিয়েছি, এই ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা আকার ধারণ করে। ক্রোমোজোমগুলো আসলে আস্তে আস্তে মোটা আকৃতি ধারণ করছিল প্রোফেজ থেকে পানি বিয়োজনের মাধ্যমে। মেটাফেজ ধাপে এসে এটা সবচেয়ে মোটা আকার ধারণ করে, এবং ওই ধাপে এসে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয় বলে এগুলোকে খুব সহজে দেখতে পাওয়া যায় মাইক্রোস্কোপে, এবং কোন প্রজাতিতে কতগুলো ক্রোমোজোম আছে, কোন প্রজাতির কোষে কতগুলো ক্রোমোজোম আছে সেটা গুণে নেওয়া সম্ভব হয়। তো এগুলো এখানে
আমরা বেশ মোটা আকারের ক্রোমোজোম এখানে দেখতে পাই। ক্রোমোজোমগুলো এরকম ডুপ্লিকেট অবস্থায় থাকে, অর্থাৎ ক্রোমাটিডগুলো ডাবল হয়ে যায়, কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ হয় না। ফলে একই সেন্ট্রোমিয়ারের সাথে দুটো ক্রোমাটিড লাগানো অবস্থায় থাকে। আমরা এই অবস্থায় মেটাফেজ ধাপে আমরা এই অবস্থায় দেখতে পাই। এবং ক্রোমোজোমগুলো সবাই কিন্তু কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে এই দুইটা হচ্ছে মেরু অঞ্চল, এটা উত্তর মেরু, দক্ষিণ মেরু। দুই মেরু থেকে মাঝামাঝি, দুই মেরুর থেকে সমদূরবর্তী কোষের মাঝামাঝি জায়গাটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আমরা ভূগোলে সেটা বলেছি, পৃথিবীর দুই মেরুর থেকে সমদূরবর্তী পৃথিবীকে বেষ্টনকারী যে কল্পিত রেখা সেটা হচ্ছে বিষুব রেখা। তো এখানেও তাই একই, এখানে দুই মেরুর মাঝামাঝি জায়গায় অর্থাৎ বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করে। সবচেয়ে খাটো এবং মোটা আকৃতির এই ক্রোমোজোমগুলো। প্রাণী কোষের ক্ষেত্রে এই জায়গায় আরেকটা ব্যতিক্রম আমরা দেখি, সেক্ষেত্রে হচ্ছে এখানে এই দুই মেরুতে দুটো সেন্ট্রিওল অবস্থান করে। সেন্ট্রিওল থেকে স্টার রশ্মি বিচ্ছুরিত হয় এবং ওই স্টার রশ্মিগুলো বিচ্ছুরিত হওয়ার মাধ্যমে ওরা দুই প্রান্ত অর্থাৎ কোষ বিভাজনের দুটো মেরু প্রাণী কোষের ক্ষেত্রে এরা নির্দেশ করে। আসলে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল কোষ বিভাজনের একদম শুরুতেই সেন্ট্রিওলের উৎপত্তি হয়, অর্থাৎ সেন্ট্রিওলের কাজটা শুরু হয়। সেন্ট্রিওল প্রথমে একটা থাকে, সেটা বিভাজিত হয়ে দুটোতে পরিণত হয় এবং প্রোমেটাফেজে শেষে যখন মাকুতন্তু তৈরি হয় তখন সেন্ট্রিওলগুলো দুই মেরুতে অবস্থান নেয় এবং দুই মেরুকে নির্দেশ করে। অর্থাৎ কোষ বিভাজনের জন্য যে দুটো মেরু দরকার সেই দুটো মেরুকে নির্দেশ করে। যাই হোক, আমরা এখন আসি এর পরের পর্যায়ে। এর পরের পর্যায়টা হচ্ছে এনাফেজ। এনাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোমের এটা হচ্ছে মেটাফেজ বা মধ্য পর্যায়। এনাফেজ পর্যায়ে সে কিছুটা ক্রোমোজোমের কিছুটা নড়াচড়া আমরা দেখতে পাই। আমরা আসলে নড়াচড়া এখানেও দেখতে পেয়েছি একটু। এখানে এটা এলোমেলো অবস্থায় ছিল, এখানে এটা এসে বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে। তো এরপরে আমরা এখানে এনাফেজ ধাপে এসে আরেকবার ক্রোমোজোমগুলোর নড়াচড়া দেখতে পাই। এই জন্য এনাফেজ দশাকে আমরা গতি পর্যায়ও বলে থাকি। তো এনাফেজ দশায় ঘটে কি? এনাফেজ দশায় যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমগুলোর এই যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়। আসলে মেটাফেজের শেষের দিকেই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হয়, এনাফেজ দশায় এসে এটা শেষ হয়ে যায়। ফলে প্রত্যেকটা অপত্য ক্রোমোজোম আসলে একটা করে ক্রোমাটিড পেয়ে যায়, একটা করে সেন্ট্রোমিয়ার পেয়ে যায়। তাহলে ব্যাপারটা ঘটে কীরকম? এরকম একটা গঠন দেখতে পাই আমরা, অর্থাৎ ক্রোমোজোমগুলো ভাগ হয়ে গেল। এই যে ক্রোমোজোমাল তন্তুগুলো বা ট্রাকশন ফাইবারগুলো, এগুলোর মধ্যে একটা সংকোচন দেখা দেয় এই সময়। ফলে এগুলো মেরুর দিকে অগ্রসর হতে থাকে এবং এই বিষুবীয় অঞ্চলের দিকে এদের আকর্ষণটা কিছুটা শিথিল হয়ে পড়ে। ফলে এরা মেরুর দিকে যেতে থাকে এবং এই যে অপত্য ক্রোমোজোমগুলো, এগুলো যেই মেরু তার নিকটবর্তী সেই মেরুর দিকে এরা অগ্রসর হয়। আমরা 4টা ক্রোমোজোম দিয়ে শুরু করেছিলাম, ক্রোমোজোমগুলো ডাবল হলো, 8টা হলো,
তো 8টার মধ্যে অর্ধেক অর্থাৎ 4টা উত্তর মেরুর দিকে চলে যাবে এবং 4টা হচ্ছে দক্ষিণ মেরুর দিকে চলে আসবে। এইভাবে এরা মেরুর কাছাকাছি চলে গেলে পরে এই পর্যায়টা শেষ হয়। এই পর্যায়ে আমরা ক্রোমোজোমগুলোকে বিশেষ কিছু ইংরেজি বর্ণমালার কিছু বর্ণের মতো দেখি, যেমন ভি, এল, জে, আই, এই বর্ণমালার এই বর্ণগুলোর মতো আমরা দেখতে পাই ক্রোমোজোমগুলোকে। তো এই এদের ভিত্তিতে এদের একটা নামকরণও আছে। যেমন যদি ভি হয়, ভি অর্থাৎ ক্রোমোজোমটা হবে এরকম, ভি এর মতো দেখতে। একটু উল্টো করে এঁকে ফেললাম, আমরা ওইভাবেও আঁকতে পারি। অর্থাৎ দুটো ক্রোমাটিড আকারে সমান যখন হবে তখন এর নাম হবে মেটাসেন্ট্রিক। যখন এল, তখন একটা ক্রোমাটিড অর্থাৎ একটা অংশ একটু এরকম দেখা যাবে, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। জে এর মতো যখন দেখা যাবে তখন এরকম দেখা যাবে ক্রোমোজোমটাকে, এটা হবে অ্যাক্ট্রোসেন্ট্রিক। আর আই এর মতো যখন, তখন এরকম দেখা যাবে শুধু, এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তো আমরা এনাফেজ বা গতি পর্যায়ে ক্রোমোজোমগুলোকে এরকম দেখতে পাই এবং এটা আস্তে আস্তে মেরুর দিকে অগ্রসর হয় এবং মেরুর কাছাকাছি পৌঁছলে পরে এই ধাপটা শেষ হয়ে যায়। এরপরে হচ্ছে সর্বশেষ ধাপ টেলোফেজ। টেলোফেজ ধাপে কি ঘটে? টেলোফেজ ধাপে আবার এর বিপরীত কাজটা ঘটে। প্রোফেজে যে কাজটা ঘটেছিল তার বিপরীত প্রক্রিয়াটা ঘটে। কীরকম? প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলো থেকে পানি বের হয়ে গেছিল, এখন এই ধাপের শেষে এসে ক্রোমোজোমগুলো আবার পানি শোষণ করতে শুরু করে। ফলে এই ক্রোমোজোমগুলো যে মোটা হয়ে গিয়েছিল সেই মোটা অর্থাৎ কুণ্ডলীগুলো আস্তে আস্তে খুলে যায়, খুলে গিয়ে এটা আবার সুতার মতো অবস্থা ধারণ করে এবং আস্তে আস্তে পেঁচিয়ে যেতে থাকে। ফলে তারপরে আরও একটা ব্যাপার ঘটে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে এটা অদৃশ্য হয়ে গিয়েছিল নিউক্লিয়ার মেমব্রেনটা, সেই নিউক্লিয়ার মেমব্রেনটা আবার চলে আসতে থাকে। আমরা একটু দেখি এটা। টেলোফেজ, টেলোফেজ ধাপে তাহলে কি হচ্ছে? একটা এই নিউক্লিয়ার মেমব্রেনটা চলে আসলো, নিউক্লিওলাসটা আবার চলে আসলো, এখানে ক্রোমোজোমগুলো এরকম আবার সুতার মতো এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে গেল। এইভাবে একটা নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হলো। এই দুটো নিউক্লিয়াসে পরিণত হওয়ার মাধ্যমে কিন্তু টেলোফেজ ধাপটা শেষ হয়। তো টেলোফেজ ধাপ শেষ হওয়ার সাথে সাথে বা শেষ হওয়ার একটু আগেই, শেষ হতে হতেই সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনটা শুরু হয়। এখানে সাইটোপ্লাজম আছে আমরা জানি। সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু থাকে, সেখানে একটা অঙ্গাণু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু ভাঙা ভাঙা অংশ এসে এখানে জড়ো হতে শুরু করে, এখানে জড়ো হতে শুরু করে, জড়ো হয়ে তৈরি করে দেয় কোষ প্লেট।
তাহলে সাইটোকাইনেসিসের শুরুতে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু ভাঙা অংশ দুটি নিউক্লিয়াসের মাঝামাঝিতে জড়ো হয়ে সেল প্লেট তৈরি করে। এই সেল প্লেটটা রূপান্তরিত হয়ে কোষ প্রাচীরে পরিণত হয় এবং এই দুটো কোষ তখন যেহেতু এখানে যখন একটা কোষ প্রাচীর তৈরি হয়ে যায় তখন আলাদা দুটো কোষ তৈরি হয়। এই একটা সেল হলো, এই একটা সেল, দুটো অপত্য কোষ তৈরি হয়ে গেল। এটা ঘটে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসের মধ্যে কোষ প্লেট তৈরি হয়, কোষ প্লেটটা আস্তে আস্তে কোষ প্রাচীরে রূপান্তরিত হয় এবং এই একটা কোষকে ভাগ করে দুটো কোষে পরিণত করে, অর্থাৎ একটা মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষে পরিণত হয়। প্রাণীকোষের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখি আমরা। প্রাণীকোষের ক্ষেত্রে কি ঘটে? প্রাণীকোষের ক্ষেত্রে এরকম দুটো নিউক্লিয়াস যখন তৈরি হলো, তখন এটা তার প্রাণীকোষে তো কোষ প্রাচীর নেই, কোষ আবরণী বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন যাই বলে না কেন, এটা আস্তে আস্তে এখানে একটা খাঁজ তৈরি হয়। এটাকে আমরা বলি ক্লিভেজ বা ফারোয়িং। এই খাঁজটা আস্তে আস্তে গভীরতর হয় এবং এইভাবে একটা সময় এটা কোষ দুটাকে, অর্থাৎ টোটাল সাইটোপ্লাজমটাকে আলাদা করে দেয়। এটা প্রোটোপ্লাজমটাকে পুরো আলাদা করে ফেলে। আলাদা করার মাধ্যমে দুটো অপত্য কোষ তৈরি হয়। এই একটা সেল, এই দুটো হচ্ছে এরকম দুটো অপত্য কোষ তৈরি করে। তো এই অপত্য কোষ তৈরি হওয়ার পরে সেটা কিছু সময় ধরে এটা সাথে সাথে এটা আবার বিভাজনে যায় না, কিছু সময় এটা অপেক্ষা করে হচ্ছে পুরো মাতৃকোষের সম আকৃতি সে ধারণ করে এবং সম আকৃতি ধারণ করার পরে সে ইন্টারফেজে যায় এবং ইন্টারফেজের মাধ্যমে সে বিভাজন প্রস্তুতি সম্পন্ন করার পরে সে পুনরায় এটা আবার বিভাজন প্রক্রিয়ায় চলে আসে এবং এইভাবে কোষ বিভাজনটা চক্রাকারে চলতে থাকে। তো আমরা আজকে শেষ করব এই জায়গায়। শেষ পর্যায়ে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দেব। সেই প্রশ্নটা তোমরা একটু লিখে নেবে এবং এটা আমরা পরবর্তীতে যখন আমাদের সুযোগ আসবে তখন আমরা এটা দেখে নেব। হ্যাঁ, তোমরা প্রশ্নটা নিশ্চয়ই এতক্ষণে লিখে নিয়েছো। ক হচ্ছে জাইগোট কাকে বলে, খ অ্যামাইটোসিস বলতে কি বোঝায়, গ উদ্দীপকে চিত্রিত কোষ বিভাজন ধাপটির বর্ণনা দাও এবং ঘ হচ্ছে উদ্দীপকের চিত্রটি কি কোষ বিভাজন প্রক্রিয়াটির সমাপ্তি নির্দেশ করছে, যুক্তিসহ বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা তৈরি করে রাখবে। ধন্যবাদ।